আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 20 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হাতটা দাও। মেজবার কথায় হাত বাড়াতেই সোহার হাতে চকলেট পুরে দিল সে। চোখে মুখে প্রশান্তির ছায়া ফুটিয়ে বলল, ছিঁড়ে দেই। সোহা মাথা নেড়ে সম্মতি জানাতেই চকলেটের প্যাকেট ছিঁড়ে তা আবারও তার হাতে ধরিয়ে দিল মেজবা। ছোট সোহাকে কুলে চাপিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে। ছোট্ট এই কোমলমতি মেয়েটিকে বেশ মনে ধরেছে তার। হরিণীর মতো টানা টানা চোখ দিয়ে যখন তার দিকে ডেপ ডেপ করে তাকাই, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠে। ইচ্ছে হয় পৃথিবীর সকল সুখ এনে ছড়িয়ে দিতে তার পায়ের তলায়। ছোট এই মেয়েটি যে সুখের দেখা পায়নি কখনোই। সোফায় সোহাকে বসিয়ে তার পাশে বসলো মেজবা। টেলিভিশনে কার্টুন ছেড়ে তার দিকে চেয়ে বলল, বিকেলে কিছু খেয়েছো? সোহা বলল হু। মেজবা বলল, এখন কি ক্ষুধা পেয়েছে? সোহা বলল উহু। মেজবা বলল, এই চকলেটটা খেতে ভালো লাগছে? সোহা বলল হু। মাথা নেড়ে সোহার জবাবগুলো দেখে সামান্য হাসলো মেজবা। টেলিভিশনের দিকে তাকিয়ে বলল, বড়টা দেখছো না, ওই যে বিড়ালের মতো, ওটা টম, আর ছোট পিচ্চি ইঁদুরটা হলো জেরি। দেখো সারা সময় কিভাবে এরা একে অপরের পিছনে লেগে থাকে। মেজবার কথায় আগ্রহী চোখে টেলিভিশনের দিকে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল সোহা। তবে তাতে বেশি একটা মজা খুঁজে না পেয়ে সে আবারও মেজবার দিকে ফিরে মাথা নেড়ে নাক মুখ কুচকে ফেললো। মেজবা বলল, ভালো লাগছে না দেখতে? সোহা বলল হু। মেজবা বলল, ঠিক আছে, আমরা টিভি অফ করে দিলাম। ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে সোহা দুহাত বাড়িয়ে দিল মেজবার দিকে। এক হাতের তালুতে অন্য হাতের তালু লাগতেই পাশ থেকে মেজবা বলে উঠলো, খেলতে ইচ্ছে করছে? কি খেলবে? 10-20? ডাইনিং থেকে মেজবা এবং সোহার মাঝের মিষ্টি বন্ধন দেখে বিবর্ণ ঠোঁটে হাসি ফুটলো উল্লাসীর। সোহা এ বাড়িতে দিন তিনেক হলো এসেছে। এর মাঝে সোহার না বলা কথাগুলো বেশ বুঝতে শিখে গেছে মেজবা। প্রতিটি রাতেই তার জন্য কিছু না কিছু নিয়ে তবেই বাড়ি ফেরে সে। তারপর সাথে নিয়ে বসে রাতের খাবারের আগ পর্যন্ত টেলিভিশন দেখে, খেলাধুলায় সঙ্গ দেয়। মাঝে মধ্যে বেশ খুনসুটিও চলে দুজনের মাঝে, যা দেখলেই মনের ভেতরটাই প্রশান্তিতে ভরে ওঠে উল্লাসীর। যেখানে প্রত্যেকেই সোহার মাঝের প্রতিবন্ধকতার জন্য তাকে ধুরছাই করেছে, সেখানে এই প্রথম কেউ এতটা কাছে টানছে তাকে। অপরদিকে সোহাও মেজবা বলতে পাগল। সারাদিন তার সঙ্গে সময় কাটালেও খেলার ফাঁকে ফাঁকে আবারও জিজ্ঞেস করে বসে কখন আসবেন উনি। রাতে বাড়ি ফিরলে একদম শরীরের সাথে লেপ্টে বসে থাকে। দুজনের মাঝের এই ভালোবাসার মুহূর্ত দেখলে আত্মা জুড়িয়ে যায় উল্লাসীর। সে এই পৃথিবীতে যদি কাউকে মনের অন্তঃস্থল থেকে ভালোবেসে থাকে, সে শুধুমাত্রই সোহা। তার খুশিতে অনায়াসে নিজের জান কুরবান করতেও সে ভাববে না দুবার। আর সেই কলিজার টুকরোকে যেভাবে মেজবা আগলে রেখেছে, তা বেশ প্রশান্তি এনে দেয় তার বুক জুড়ে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ডাইনিং ছেড়ে শুবার ঘরে এলো উল্লাসী। তার নানা শিকদার মির্জা এবং ইভানার বলা প্রতিটি কথা নিয়ে এই দুরাত ভেবেছে সে, প্রচুর ভেবেছে। কষ্ট দেবার মানুষের অভাব নেই এই জগতে। অনেকে আসবে, কষ্ট দিয়ে চলেও যাবে। তবে যে নিজের ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে তার সবটা আপন করে নেবে, সে প্রকৃত অর্থে ভালোবাসতে জানে। দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যে সাথে সাথে তাদের মাঝে ভালোবাসা আপনা আপনি তৈরি হয়ে যায়, তার এই ধারণা ভুল। বিপরীত স্বভাবের মানুষটির প্রতি ভালো লাগা, তার প্রতি ভালোবাসা, সবটাই আসে নিজের ভাবনার দ্বারা। আজকাল সে ভাবে মেজবাকে নিয়ে, তার করা কার্যক্রমে অভিভূত হয়। ভালো লাগা এমনই জিনিস যা মন দিয়ে অনুভব করলে এর গভীরতা শুধু বাড়তেই থাকে, যা তার ক্ষেত্রেও ঘটেছে। দিনে দিনে মেজবাকে নিয়ে তার ভাবনার গতিপথ গহীন থেকে গহীনতর হচ্ছে। আর এদিকে এমাদের সঙ্গে আজ রাতে পালিয়ে যাওয়ার কথা থাকলেও তা আরো একদিন পেছাতে হয়েছে। এ নিয়ে অবশ্য এমাদকে এক দফা ঝেড়েছেও না। গভীর রাতে সকলে ঘুমালে না হয় আরেক দফা ঝেড়ে দেবে। সবকিছু ঠিকঠাক থাকার পরও হঠাৎ করে একদিন পেছানোর অবশ্য যুক্তিযুক্ত কারণও রয়েছে। তবে তা গায়ে মাখতে নারাজ অনা। আজ রাতে বেরোলে কাল রাতের মাঝে বিয়ের কাজটা মিটে যেত। সেখানে আরো 24টা ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে হবে, তা ভেবেই অস্থিরতায় ফেটে মরছে সে। চৈতালি বলল, কি রে, এভাবে ঘরের ভেতর বারবার চক্কর কাটছিস কেন? চৈতালির গলার স্বর শুনতে পেয়ে নিজেকে শান্ত করলো অনা। লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে বিছানায় বসতে বসতে বলল, তুই এত রাতে হঠাৎ? চৈতালি বলল, ভালো লাগছিল না, তাই চলে এলাম। মাকে বলে এসেছি আজ তোর সঙ্গেই ঘুমাবো। কপাল কুচকে ফেললো অনা। ভাগ্যিস পালানোর দিন একদিন পেছানো হয়েছে, নয়তো আজ 12টা বেজে যেত তার। চৈতালি বলল, দেখি সর, শুতে দে। অনা সরে বসতে বিছানায় শরীর মেলে দিল চৈতালি। উদাস দৃষ্টিতে ফ্যানের দিকে চেয়ে বলল, মুবিন ভাই আবার কবে আসবে রে? অনা বলল, জানি না। কেন বলতো? চৈতালি বলল, এমনি। আচ্ছা শুন, তুই একদিন আমায় বলেছিলি আমায় নাকি কি গিফট দিবি, তা কবে দিবি? দীর্ঘশ্বাস ফেললো অনা। চৈতালি এবং মুবিনের ব্যাপারে তার বাবা আলাউদ্দিন শেখকে ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলে তাদের 4 হাত এক করে দেবার ব্যবস্থা করার কথা ভেবেছিল অনা। তবে সেসবে এখন সেগুড়ে বালি। কালই বাবার মন থেকে উঠে যাবে সে। সেখানে 4 হাত এক করা তো দূরের কথা, চোখ মুখ ছোট হয়ে এলো অনার। হতাশ গলায় সে বলল, সেটা আর দেয়া হবে না মনে হয় রে। চৈতালি বলল, ও মা, কেন? এখন হাতে টাকা পয়সা নেই, তাহলে পরে দেশ। অনা বলল, ঠিক আছে। ঠোঁটে হাসি ফুটিয়ে কুলবালি জড়িয়ে ধরলো চৈতালি। ধীর গলায় বলল, জানিস কাল সবুজ স্যার কি বলেছে আমায়? অনা বলল, কি বলেছে? চৈতালি বলল, দৌড়ঝাঁপ কমাতে। আমার মতো মেয়েদের নাকি এসব মানায় না। আমিও মনে মনে বললাম, শালা টাকলু, আমি দৌড়ঝাঁপ করলে তোর কি? আমি কি তোর বউ লাগি যে তোর কথা শুনবো? অনা বলল, ও। চৈতালি বলল, ওই টাকলার মাথা যে আমি কবে ফাটাবো? চুল নেই একটাও মাথায়, অথচ ওই টাক মাথা নিয়ে আসে আমায় প্রেম নিবেদন করতে। সাহস দেখেছিস? ভাবছি আর ওর কাছে প্রাইভেট হয়ে পড়বো না। অনা বলল, তাহলে কার কাছে পড়বি? চৈতালি বলল, জানি না, তবে ওই টাকলাকে আমার আর সহ্য
হচ্ছে না। ম্লান হাসলো অনা। চৈতালিকে রাগাতে তার দিকে ফিরে আবারও আরাম করে বসে বলল, কেন উনি খারাপ কি? চেহারা সুন্দর, কলেজ টিচার, শুধু মাথায় একটু চুল কম। চৈতালি বলল, তুই ওর হয়ে সাফাই গাচ্ছিস কেন? তোর এত ভালো লাগলে তুই প্রেম কর। অনা বলল, আমাকে প্রেম নিবেদন করলে আমিই করতাম, তোকে তখন বলতে হতো না। নাক ছিটকে চৈতালি বলল, ছি, তোর পছন্দ এত খারাপ? অনা বলল, খারাপ আবার কি? সবুজ স্যারের মতো দ্বিতীয় কাউকে পুরো কলেজে খুঁজে পাবি? অনার কথার পিঠে চৈতালি কোলবালিশ দিয়ে তার শরীরে আঘাত করতে চেঁচিয়ে উঠল অনা। তারপর বলল, ইস, মারলি কেন? ব্যথা পেলাম না? চৈতালি বলল, হ্যাঁ, তোমার তো তুলোর শরীর, ধরলেই ব্যথায় অস্থির হয়ে পড়ো। এই, তুই স্বামীর আদর কিভাবে সহ্য করবি তা ভেবে তো আমি পাগল হয়ে যাই। অনা বলল, ছি, বাজে কথা বলিস না তো। চৈতালি বলল, বাজে কথা? এটা বাজে কথা? তাহলে লজ্জায় তোর মুখ লাল হয়ে গেছে কেন? একদণ্ড থ মেরে বসে উঠে দাঁড়ালো অনা। পাশ থেকে বালিশ তুলে তা দিয়ে চৈতালিকে মারতে মারতে বলল, চিতই পিঠা আজ তোরে আমি খাইছি। আর এদিকে খাবারের পাট চুকেছে অনেকক্ষণ, সোহাগ ঘুমিয়ে পড়েছে। এর মাঝে খুব সাবধানে তার পাশ থেকে উঠে পড়লো উল্লাসী। আলমারি খুলে লাল রঙের একটি জর্জেট শাড়ি বের করে তার সময় নিয়ে গায়ে জড়িয়ে নিজেকে দেখে নিল আয়নায়। শাড়ি পরা তার কর্ম নয়, কুচির অবস্থা নাজেহাল, আঁচলটাও ঠিকঠাক ভাবে তুলতে পারছে না। এভাবে ওনার কাছে যাওয়া কি ঠিক হবে? ভাবা মাত্রই হাত খোপা খুলে চুল পিঠে জুড়ে ছড়িয়ে দিল উল্লাসী। কপালে ছোট্ট একটি লাল টিপ বসিয়ে এগুলো পাশের ঘরের দিকে। তারপর বলল, ঘুমিয়েছেন? বই পড়তে পড়তে চোখ লেগে এসেছিল মেজবার, তাই বুকের উপর বই রেখে খানিকক্ষণ হলোই চোখ জোড়া বুঝেছিল সে। হঠাৎ উল্লাসীর গলার আওয়াজে ঘুমের ভাবটা কেটে গেল তার। দু চোখ মেলে সম্মুখে চাইতে অবাক হলো সে। উল্লাসী এই সময় তার ঘরে, তাও আবার শাড়ি পরিহিত অবস্থায়। তাহলে কি সেদিনের মতো আবারও উল্লাসী চাইছে তার সঙ্গ? শরীর জুড়ে শীতল এক রক্তস্রোত বয়ে যেতেই নিজেকে শান্ত করায় উঠে পড়ে লাগলো মেজবা। এবারের করা অন্যায়ের মাসুল গুনতেই অনেক কিছু হারাতে হয়েছে তাকে। আবারও সেই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে আর কিছু হারাতে চায় না সে। তবে শাড়ির ফাঁকে বেরিয়ে থাকা উল্লাসীর সাদা মসৃণ কোমর, জর্জেট শাড়ির আবরণে ঢেকে থাকা শরীরের গঠন না চাইতেও বারবার ভেসে আসছে মেজবার চোখের পাতায়। বুকের ভেতরটায় তার উথাল পাতাল শুরু হলেও বাইরেটা শক্ত রাখলো মেজবা। সহজ গলায় সে জবাব দিল, না, কিছু বলবে? বিছানায় এক কোনায় বসে উল্লাসী বলল, হ্যাঁ, আজ সারাদিন কেমন কাটলো আপনার? বিস্ময়ের শেখরে পৌঁছে গেল মেজবা। যে মেয়ে কিছুদিন যাবত তার সঙ্গে ঠিকভাবে কথাই বলছিল না, তার আজ কি হলো? সে কি আজ নিজ থেকে তাকে এসে প্রশ্ন করছে? তাও আবার অস্বাভাবিক প্রশ্ন, যা আজীবনেও তাকে কেউ করেছে কিনা তাতেই সন্দেহ। বিস্ময় ভাব মুখ ফুটিয়ে মেজবা জবাব দিল, কেটেছে ভালোই। উল্লাসী বলল, কি কি করলেন আজ সারাদিন? মেজবা বলল, অনেক কিছুই করেছি। উল্লাসী বলল, ও। অজস্র ইতস্তত এসে জড়িয়ে ধরতে চুপসে পড়লো উল্লাসী। এভাবে চুপচাপ বসে থাকতে সে তো আসেনি। মেজবাকে অনেক কিছু বলার আছে তার, অনেক কিছু। মেজবা বলল, কিছু বলতে? নীরবতা ভেঙে মেজবা একটি প্রশ্ন করতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো উল্লাসী। মাথা নেড়ে বলল, আপনার বান্ধবী এসেছিল? মেজবা বলল, কে, ইভানা? উল্লাসী বলল, হ্যাঁ। মেজবা বলল, কবে? উল্লাসী বলল, 2 দিন আগে। মেজবা বলল, কই, আমাকে তো কিছু বলেনি। তা কি বলেছে ও? উল্লাসী বলল, জানি না। মেজবা বলল, তাই? তা কি জানো তুমি? উল্লাসী বলল, তাও জানি না। এই প্রথম উল্লাসীর মুখে লাজুকলতার খোঁজ পেল মেজবা। ঠোঁট জোড়া কাঁপছে তার। কিছু কি বলতে চাইছে সে? বুকের ভেতর তুফান ক্রমশ বাড়তেই উঠে বসলো মেজবা। মনে সাহস জুগিয়ে কয়েক কদম এগিয়ে উল্লাসীর পাশে এসে বসে ঢুক গিলে বলল, কি বলেছে বললে না তো? শাড়ির আঁচল ঠিক করে হাতের আঙুল কসলাতে কসলাতে উল্লাসী ধীর গলায় বলল, আপনি না বলেছিলেন স্বামী স্ত্রীর মাঝে ঘটনা তৃতীয় কাউকে বলতে নেই, তাহলে আপনি কেন ওনাকে বলেছেন? প্রশ্নটি করে এক দ্বন্দ্ব অপেক্ষা করলো উল্লাসী। তবে মেজবার দিকে থেকে কোনো উত্তর না পাওয়ায় পাশ ফিরে তার দিকে চেয়ে ক্ষীণস্বরে আবারও বলল, আমার কাছে আপনার কিছু চাওয়ার থাকলে এখান থেকে আপনি নিজেই চাইবেন, আমি না করব না। এবারও কিছু বলল না মেজবা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল উল্লাসীর জলজল করে ওঠা মুখের দিকে, যে মুখের দিকে তাকিয়ে অনায়াসে সে কাটিয়ে দিতে পারবে বছরের পর বছর। উল্লাসী বলল, আপনি কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন? মেজবা বলল, উহু। উল্লাসী বলল, তাহলে আমি যদি এখন আদর চাই তাহলে দেবেন? মেজবা বলল, হু। চোখ জোড়া বুঝলো উল্লাসী। আহ্লাদি গলায় বলল, তাহলে কপালে একটি ছোট আদর দিন না। চোখ ভর্তি হাসি নিয়ে উল্লাসীর কপালে আলতো করে ছুঁয়ে দিয়ে তাকে বুকে টেনে নিল মেজবা। গভীর কিছু নিঃশ্বাস ফেলে তার চুলের মাঝে নাক ডুবিয়ে বলল, তুমি জানো তোমার বুকে জড়িয়ে ঠিক কতটা শান্তি পাই আমি? উল্লাসী বলল, হু। মেজবা বলল, কেন এত ভালো লাগে তোমায়? কেন তুমি পাশে না থাকলে অস্থির লাগে? ভালোবাসি বলেই তো, তাই না? উল্লাসী বলল, হু। আবারও নিবিড়ভাবে উল্লাসীকে বুকে চেপে ধরলো মেজবা। নিস্তব্ধ রাত, কোথাও কোনো শব্দ নেই, সব প্রাণী ঘুমের রাজ্যে, শুধু ঘুম নেই দুজনের চোখে। নিষিদ্ধ কিছু চাওয়া এবার বারবার মাথাচাড়া দিয়ে উঠছে মেজবার মনে। সকল বারণ ভেঙে সে ডুব দিতে ইচ্ছে করছে উল্লাসীর গহীনে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নীরবে বসে থাকার পর উল্লাসীর শরীর বিছানায় আলতোভাবে রেখে উঠে দাঁড়ালো মেজবা। ধীর পায়ে দরজার দিকে এগোতেই শোয়া অবস্থায় উল্লাসী বলে উঠল, কোথায় যাচ্ছেন? মেজবা বলল, দরজাটা চাপিয়ে দিয়ে আসি। মেজবা বলল, ও ঘরেতে সোহা আছে, ও ভয় পাবে। মেজবা বলল, এই জন্যই তো বলছিলাম। উল্লাসী বলল, লাগাতে হবে না, লাইট অফ করে দিয়ে আসুন। ঘরের আলো নিভিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো মেজবা। চিন্তিত মুখে তাকালো আবছা আলোয় ভেসে ওঠা উল্লাসীর শরীরের দিকে। আবারও একই ভুল করছে না তো সে? তবে মনের ভেতর চলা তুফানের
কানের কাছে এ বাধা হার মেনে নিজের শরীরে ভর উল্লাসের উপর ছেড়ে দিল মেজবা। তার কানের কাছে ঠুট নিয়ে ফিসফিস করে বলল, শাড়িতে মারাত্মক লাগছে। পুরো শরীর শীতল হয়ে এলো উল্লাসের। চোখ জোড়া বুঝে সে সজোরে কিছু একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার জন্য পড়েছি। মেজবা বলল, তাই? উল্লাসী বলল, হুঁ। মেজবা বলল, আমার জন্য তো তাহলে খুলতেও বারণ নেই। উল্লাসী বলল, ইস, মোটেও না। মেজবা বলল, না। উল্লাসী বলল, জানি না। লজ্জায় চোখমুখ লাল হয়ে উঠতেই দু চোখ বুঝলো উল্লাসী। হাত জোড়া দিয়ে মেজবার গলা আঁকড়ে ধরতেই সে বলল, আগাবো কি? উল্লাসী বলল, হুঁ। মেজবা বলল, কাল সকালে উঠে আবারও জেদ করবে না তো? উল্লাসী বলল, উহু, তবে আসতে, ব্যথা পেলা কিন্তু কেঁদে দিব। দুষ্ট হাসি রেখা ছুটে ফুটিয়ে উল্লাসীর কানে সামান্য দাঁত বসিয়ে গলায় নেমে এলো মেজবা। একের পর এক এলোপাতারি চুমুর বন্যা বইয়ে দিতেই কাপা গলায় উল্লাসী বলে উঠল, সুরসুরি লাগে। মাথা উঠিয়ে উল্লাসীর কথা শুনে মৃদু হাসলো মেজবা। মাতাল চোখে শাড়ির আঁচল সরিয়ে মুখ ডুবাতেই শরীর অবশ হয়ে এলো উল্লাসীর। এক নিমিষে তার মনের সকল জল্পনা কল্পনা ভয় কেটে সেখানে প্রবেশ করলো একরাশ ভালো লাগা, যা তাকে ধীরে ধীরে পৌঁছে দিল নামহীন এক সুখের রাজ্যে। সকালের তীক্ষ্ণ রোদের সঙ্গে জানালার পর্দা লুকোচুরি খেলা শেষে নীরবে ঘরে রোদ প্রবেশ করতেই ঘুম ভেঙে গেল উল্লাসীর। আর মোড়া ভেঙে ঘুমে আচ্ছন্ন চোখ জোড়া মেলতেই মেজবার ঘুমন্ত মুখ সামনে এলো তার। দু হাতের মাঝে আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে বেশ অনায়াসে নিদ্রায় নিদ্রিত হয়েছেন তিনি। কি নিষ্পাপ লাগছে তাকে দেখতে। কে বলবে কাল পুরো রাত এই নিষ্পাপ লোকটি কিভাবে জ্বালিয়ে মেরেছে তাকে। ঘুমের জন্য প্রস্তুতি নিতে গিয়েও তার কার্যকলাপের মুখে পড়ে বারবার অজানা এক সুখের রাজ্যে ভেসে গেছে। পর্যাপ্ত সময় নিয়ে মুগ্ধ দৃষ্টিতে মেজবার দিকে তাকিয়ে থাকার পর তার মাথার দিকে হাত বাড়ালো উল্লাসী। চুলে হাত ডুবিয়ে বিলি কাটতে শুরু করতে নড়ে চড়ে উঠলো মেজবা। মাথার অবস্থান পরিবর্তন করে তা গুজে দিল উল্লাসীর বুকে। সুপ্ত গলায় বলল, কখন উঠলে? উল্লাসী বলল, এই তো মাত্র। মেজবা বলল, ঘুম হয়েছে? উল্লাসী বলল, জানি না। ঠোঁটের কোনায় হাসি ফুটলো মেজবার। মুখ উঠিয়ে উল্লাসীর দিকে চেয়ে বলল, তা কি জানেন আপনি? উল্লাসী বলল, জানি না। এভাবে তাকাবেন না। মেজবা বলল, কেন, লজ্জা পান? উল্লাসী বলল, মোটেও না, দেখি ছাড়ুন। মেজবা বলল, ছাড়াছাড়ির কারবার কি না টানলেই নয়? উল্লাসী বলল, না, ছাড়ুন। মেজবা বলল, ছাড়বো তো অবশ্যই, গোছলের পাটটা চুকাতে হবে। ভ্রুকুচকে উল্লাসী বলল, কিসের গোছল? আপনি তো বলেছিলেন এখানে থাকা অবধি আমার সকালে গোছলের দরকার নেই। মেজবা বলল, এখন থেকে দরকার। উল্লাসী বলল, কেন, এখন দরকার কেন? মেজবা বলল, এত সব বোঝাতে পারবো না। প্রতি সকালে দুজন একসাথে গোসল সারবো, ব্যাস, কথা শেষ। উল্লাসী বলল, ছি, এত বাজে কথা কেন বলেন আপনি? মোটেও না, আমি একদম আপনার সাথে গোসল করব না। মেজবা বলল, করবে না? উল্লাসী বলল, না, ছাড়ুন, ছাড়ুন না। উল্লাসীর ছটফটানি কমাতে তার গলায় মুখ ডুবালো মেজবা। সময় নিয়ে একের পর এক চুমুতে ভরিয়ে দিয়ে ঠোঁটের দিকে এগোতেই তার নজর গেল উল্লাসীর পিছনের দিকে। গুটিসুটি মেরে উল্লাসীর পাশে শুয়ে চোখ জোড়া প্রশস্ত করে তার দিকে তাকিয়ে রয়েছে সুহা। কিন্তু সুহা এঘুরে এলো কখন? ভোরে? তাহলে কি চোখ মেলে উল্লাসীর দেখা না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে কি এঘরে চলে এসেছে সে? অজস্র অস্বস্তি নিয়ে উল্লাসীকে ছেড়ে উঠে পড়লো মেজবা। এমন বিশ্রী এক পরিস্থিতিতে এর আগেও মৌমির সাথে পড়েছিল তারা, তবে তখন আদরের ডোজ কম থাকলেও আস্থা সীমানা ছাড়িয়েছে। উল্লাসী বলল, কি হয়েছে? উল্লাসীর প্রশ্নের জবাবে ঢুক গিলে মেজবা বলল, সুহা। উল্লাসী বলল, কি সুহা? সুহার কি হয়েছে? মেজবা বলল, না, পেছনে তাকাও। মেজবার কথায় পেছনে ঘুরতে সুহাকে দেখে চোখমুখ সংকুচিত হয়ে এলো উল্লাসীর। বোনের কপালে হাত বুলিয়ে ক্ষীণস্বরে বলল, তুই কখন এলি? ভয় পেয়েছিলি? উল্লাসী বলল, আমি আপনাকে বারবার বলেছি সুহা একা আছে, ওর কাছে যাই, আপনি যেতেই দিলেন না। ইস, কলিজার টুকরো আমার, ভয় পেয়েছিলি রে। লম্বা একটি দম ছেড়ে বিছানা ছেড়ে নেমে পড়লো মেজবা। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সুহা যে তাদের মাঝে আদর ভালোবাসার বেশ কিছু অংশ দেখে ফেলেছে সেদিকে সামান্য ভ্রুক্ষেপ নেই উল্লাসীর। তার সমস্ত ধ্যান জ্ঞান আপাতত তার ভূগৃতিতে সীমাবদ্ধ। বোনকে একা পেয়ে যে ভূতরা তাকে উঠিয়ে নিয়ে যায়নি, এই বা কম কি। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দেয়া হয়েছে, তো সবাই অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।